মানুষের জনজীবনে স্বস্তি না এনে রাষ্ট্রপতি হঠাৎ করে বদলে ফেললে কি পরিস্থিতির পরিবর্তন হবে? ধন্যবাদ আপনাকে, আমরা দেখতে পেলাম। আমি ভাবছিলাম যে শুধু একটা স্ক্রিনের সঙ্গে কথা বলতে হবে, আপনি চেষ্টা করে অবশেষে সফল হয়েছেন। তো আমরা যেটা বলছিলাম যে চুপ্পুকে সরালে কি সমস্যার সমাধান? যেখানে আলী ইমাম মজুমদার বসে আছে, যেখানে জেনারেল জাহাঙ্গীর বসে আছে, জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াত বসে আছে, যেখানে ব্যারিস্টার হাসান আরিফ বসে আছে, যারা 111 এর প্রোডাক্ট এবং যাদের সঙ্গে পতিত হাসিনাদের এখনো যোগাযোগ আছে, এবং আপনি দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে স্পিডে কাজ করার কথা সেটি করতে পারছে না। তো এত সমস্যার পরে আপনারা চুপ্পুর ব্যাপারটা যখন সামনে আসলো বা বিপ্লবী সরকারের কথা যখন সামনে আসলো, তখন বিএনপির পক্ষ থেকে এই যে ইতস্তত করা হচ্ছে বা কারেক্ট ইয়েতে যাওয়া হচ্ছে না, মানে বিএনপির অবস্থানটা কি, এটা একটু জানতে চাই। আপনারা কি ভাবছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আসলে আমার প্রিয় মুখগুলো আমরা একসঙ্গে হয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। গত 15 বছর আসলে আমরা যার যার জায়গা থেকে এত দুঃসময় পার করেছি যে আমরা যে আবার এই প্রিয় মুখগুলো একসাথে বসতে পারবো, আলোচনা করতে পারবো, খোলা মন নিয়ে কথা বলতে পারবো, এটাই আসলে আমরা বলতে বসেছিলাম। অন্তত আজকে আমার মনে হচ্ছে যে খুব আনন্দের একটা দিন, আমার খুব প্রিয় মুখগুলো আমার চারপাশে। দেখুন, বিএনপির অবস্থান খুব স্পষ্ট। গত 15 বছর একটা লম্বা সময়, এবং এই দীর্ঘ সময় বিএনপিকে নানান ভাবে মূল্য চুকিয়ে যেতে হয়েছে। বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দায়ের হয়েছে। বিএনপি চেয়ারপারসন থেকে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কারাগারে গেছে, তারা গুম হয়ে গেছে। আমরা জানি না, এখনো আমাদের অনেক নেতা কর্মীর কিন্তু কোনো খবর নাই। ইলিয়াস আলী বা চৌধুরী আলম, হিরু ভাই, পারভেজ ভাই, ওনারা কোথায় আছেন? সাজিদুল হক সুমন ভাই, আমরা কিন্তু জানি না। সুতরাং আমাদের এই গণ অভ্যুত্থানটা, এই যে প্রেক্ষাপটটা তৈরি, তার পেছনে কিন্তু বিএনপির গত 15+2 17 বছরের অনেক ত্যাগের গল্প আছে, অনেক ত্যাগের ইতিহাস আছে। কনক ভাই আছেন, মিনার ভাই দেখতে পাচ্ছি, আমি ইলিয়াস ভাইকে দেখতে পাচ্ছি। আপনারা কেউ দেশেও ফিরতে পারেননি এতগুলো বছর। নিজের স্বজনের সঙ্গে ঈদ করবেন, নিজের মাকে হারিয়েছেন, দেশে আসবেন, বাবা অসুস্থ দেখতে আসবেন, সেই সুযোগটিও কিন্তু আপনাদের হয়নি। সুতরাং আমাদের প্রত্যেকের এই অভ্যুত্থানের পিছনে যার যার জায়গা থেকে প্রত্যেকের অবদান আছে, এবং সবচেয়ে জনপ্রিয় এবং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির দায় এবং বিএনপির দায়িত্ব দুটোই কিন্তু অনেক বেশি। সে কারণেই বিএনপি অনেক বিষয়ে চট করে হ্যাঁ বা না বলতে পারে না, যেটা হয়তো অন্য ছোট দলগুলোর পক্ষে আরো সহজ হয়, তারা দ্রুতই হ্যাঁ বা না এর দিকে যেতে পারে। কিন্তু বিএনপিকে আসলে অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়। আমরা যদি বাংলাদেশের সংবিধানটা একটু দেখি, বাংলাদেশের রাষ্ট্রপতির কিন্তু আদতে কোনো তেমন ক্ষমতা নেই। প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ, যেটা অনেকটা আনুষ্ঠানিক, এর বাইরে রাষ্ট্রপতি কোনো কাজ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া করতে পারবে না। সেই অর্থে শাহাবুদ্দিন চুপ্পু থাকলেন না থাকলেন না, তাতে তেমন কিছু আসলে যায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন, তার 2.5 মাস 3 মাসের মাথায় এসে হঠাৎ করে কেন চুপ্পু ইস্যুটাকে সামনে আনা হলো? একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে এই প্রশ্নটা তো আসেই আমার মনে, যে এত কিছু করা বাকি, এত কাজ, এত প্রত্যাশা এই সরকারের প্রতি। এবং কনক ভাই যেটা শুরুতেই বলছিলেন, এবং মিনার ভাই একটু বলেছেন, যে অনেক জায়গায় কিন্তু তারা সেই প্রত্যাশা বা জনগণের আশাটা পূরণ করতে পারছে না। সেই জায়গায় হঠাৎ করে জনাব চুপ্পুকে সরিয়ে দেওয়াটা মনে হচ্ছে যেন বাংলাদেশের প্রধানতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং সেই জায়গাটাতেই কিন্তু সন্দেহের উদ্রেক হয়, সন্দেহের জন্ম হয়, যে কেন চুপ্পু সাহেব। 2 হচ্ছে, বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর কোনো ভোট দিতে পারে নাই। জাতীয় নির্বাচন তো দূরেই থাক, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, সেখানেও যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচন প্রক্রিয়াতে অংশ নেবে, নির্বাচন প্রচারণাতে অংশ নেবে, তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালাবে, পছন্দের প্রার্থীকে ভোট দেবে, সেই সুযোগটাও হয় নাই। আমার তো মনে পড়ে, আমার সেই সময় যে কথাগুলো আমাকে মিডিয়াতে অহরহ বলতে হয়েছে, যে যদি পছন্দের প্রার্থীকে ভোট না দাও তাহলে এলাকায় কবর দিতে দিব না। একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, ক্যান ইউ বিলিভ দ্যাট? বাংলাদেশে এখন যার বয়স 32-33, সেই মানুষটি জীবনে কোনোদিনও ভোট দেয় নাই। কিন্তু একজন নাগরিক যদি ভোট দিতে না পারে, তাহলে তো সে আর নাগরিক থাকে না। সুতরাং এই জায়গাগুলো, মূল কনসার্ন গুলোর দিকে না তাকিয়ে চুপ্পু থাকবে কি থাকবে না, এইটা যখন মুখ্য
বিষয় হয়ে দাঁড়ায় এবং সমন্বয়ক যাদেরকে আমরা প্রধান সমন্বয়ক হিসেবে জানি, হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম, তারা যখন রাজনৈতিক দলগুলোর কাছে ছুটে যেতে থাকেন যে কোনোভাবেই চুপ্পুকে রাখা যাবে না, তখন তো আসলে এই ভয় আমাদের মধ্যে আরো গাঢ় হয় যে এটার পেছনে রাজনীতিটা কি। 1/11 এর স্মৃতি তো আমাদের আছে, 1/11 তো আমরা দেখেছি এবং তখন বিরাজনীতিকরণের কি প্রক্রিয়া হয়েছে সেটাও আমরা দেখেছি। সুতরাং ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য কিছু সুবিধাবাদী, কিছু সুযোগ সন্ধানী, কিছু অতি কৌশলী বা অপকৌশলী মানুষ তো সবসময় অপেক্ষা করে। সেই জায়গাটাতেই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কনসার্ন, এবং বিএনপি শুরুতেই একটা কথা ক্লিয়ার করেছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন যেখানে সকল দলমতের মানুষ অংশগ্রহণ করতে পারবে, ভোটাররা নিঃসংকোচে ভোট দিতে পারবে, সেই পরিবেশ তৈরির জন্য যেই যেই সংস্কার দরকার তার জন্য যৌক্তিক সময় দিতে বিএনপি সব সময় প্রস্তুত। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই স্পষ্ট করে দিয়েছেন যে এই সরকার আমাদের সরকার, গণমানুষের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। সুতরাং এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এর দায়বদ্ধতা অনেক বেশি মানুষের কাছে, কারণ এর ম্যান্ডেট হচ্ছে মানুষের রক্ত, মানুষের জীবন, মানুষের শপথ। এর ম্যান্ডেটটা আসলে অনেক ভারী। রুমিন, আপনি যদি দেখেন যে আমরা যেটি দেখলাম যে ছাত্রদের এই চুপ্পুকে সরানোর যে দাবি, এটার সাথে কিন্তু ইতিমধ্যে জামাত একাত্মতা প্রকাশ করেছে। জামাত বলেছে ওকে ফাইন, আমরা সমর্থন দিচ্ছি। পাশাপাশি অন্যান্য বেশ কিছু দলও কিন্তু ছাত্রদের সমর্থন দিয়েছে। এবং আমি যদি এখন আমার স্ক্রিনে যে দর্শকদের যে মতামত কমেন্টস দেখছি, সেই কমেন্টসও ধরেন 98% হচ্ছে চুপ্পুর বিরুদ্ধে কমেন্টস, যে তাকে সরাতেই হবে, তাকে সরতেই হবে। অর্থাৎ হয় কি, মানে একটা আবেগ চলে আসে না, একটা আবেগ চলে আসছে এখন যে চুপ্পুকে সরতে হবে, চুপ্পু মাস্ট গো। তো আপনারা কি আপনাদের কনসার্নটা স্টুডেন্টদেরকে বোঝাতে পারছেন, বা আপনাদের কি তাদেরকে বোঝাবেন? কারণ হচ্ছে বিএনপির মতো একটা বড় দল যদি পাবলিক পারসেপশন বা পাবলিকের যে ডিমান্ড, মবের যে ডিমান্ড, এর বাইরে যদি চলে যায়, যেখানে জামাত সমর্থন দিচ্ছে বা অন্যান্য দল সমর্থন দিচ্ছে, সেখানে বিএনপি যদি একা চুপ্পুকে বলে যে না, কি সরানোর দরকার নাই, তাহলে পরিস্থিতিটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য কতটুকু মানে গ্রহণযোগ্য বা কতটুকু সুবিধাজনক হবে বলে আপনি মনে করেন? কারণ আপনি খুব চমৎকার একটি শব্দ বলেছেন যে মানুষের আবেগের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আমি আপনার এই শব্দটিকে ধরেই বলতে চাই, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, জনগণের আবেগের উপর নির্ভর করে সকল সিদ্ধান্ত নেয়া, এটা বোধহয় খুব বিবেচনা প্রসূত হবে না। জনাব চুপ্পুর ব্যাপারে বিএনপির দলগত অবস্থান একদম পরিষ্কার। আমরা শুরু থেকেই বলছি যে জনাব চুপ্পু আওয়ামী লীগের রিক্রুট, জনাব চুপ্পু শেখ হাসিনার দলের একজন কর্মী ছিলেন, তিনি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করে, আর সকল কিছুই আমরা জানি। এবং জনাব চুপ্পুর ব্যাপারে আলাদা রকম কোন রকম সিম্প্যাথি বা সহানুভূতি বিএনপি নেই। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে আমরা কি আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব কিনা, এবং আজকে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি তার ফল যদি আমাকে 2 বছর পরে খুব শক্তভাবে এই জাতিকে পে করতে হয়, দেশের মানুষকে পে করতে হয়। গণতন্ত্র তো কবরে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেটাকে যদি আবারও কফিনে ঢোকানো হয়, এই বিবেচনাগুলো আসলে আমাদের চিন্তা করতে হবে। ধরুন কনক ভাই, এখন তো পার্লামেন্ট নাই, এখন তো স্পিকার নাই। আমরা যে চুপ্পু সাহেবকে সরানোর আলোচনা করছি, চুপ্পু সাহেবকে সরাবে কে? সাংবিধানিক ভাবে প্রশ্ন হচ্ছে চুপ্পুকে সরাবে কে, 1। 2 হচ্ছে চুপ্পু সাহেবকে সরানো হলো, কিন্তু তার জায়গায় রাষ্ট্রপতি হিসেবে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রাহ্য ব্যক্তিটি কে হবেন? এই আলোচনাগুলো না দেখা যাবে আমাদের মূল ফোকাসটিকে সরিয়ে দিচ্ছে। আমাদের মূল ফোকাস, ধরেন সাধারণ মানুষের, আমি রাজনৈতিক দলগুলোকে একপাশে সরিয়ে রাখি, সাধারণ মানুষের মূল কনসার্ন বা মূল উদ্বেগের বিষয় কোনটা? দ্রব্যমূল্য ফর এক্সাম্পল। আমি যেদিন নিউজে দেখছিলাম যে এই সরকার আসবার পরে, আগে তো মূল্যস্ফীতি শেখ হাসিনা নানান ম্যানিপুলেশনের পরেও খাদ্য দ্রব্যে সেটা 10% মতো ছিল, এখন দেখা গেছে বন্যা পরবর্তী সেটা আরো বেড়েছে, এবং 30% মানুষ খাদ্যের বাজেট কাটছাট করছে। 30% মানুষ কিন্তু 6 কোটি মানুষ, এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। সুতরাং এই মানুষগুলোর মূল কনসার্ন হচ্ছে তারা সুলভে কি করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, কি করে বাজার সিন্ডিকেটকে মানে ভেঙে দেয়া যায়, কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়। আমরা দেখেছি মোহাম্মদপুরে ডাকাতি হচ্ছে,
আমার পরিচিত একজন ভদ্রমহিলা প্রফেসর, তিনি উত্তরায় থাকেন, তার বাড়ি থেকে 83 ভরি সোনা এবং কয়েক লক্ষ টাকা নাই হয়ে গেছে, এখন না, পর্যন্ত কেউ হদিস পায়নি। তো কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানুষের মূল কনসার্ন। মানুষের ব্যারিস্টার ম্যাডাম, জনজীবনে স্বস্তি না এনে রাষ্ট্রপতি হঠাৎ করে বদলে ফেললে কি পরিস্থিতি পরিবর্তন হবে?